বুদ্ধিজীবী তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার। তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে, আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু সংস্কারের চিন্তা ভাবনা তারা সরকারের কাছে পৌঁছাতে পারবে। সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার প্রস্তাবনা চেয়েছে। আমরা কিন্তু 42টা রাজনৈতিক দল বিএনপি সহ আমরা কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কার একটা রূপরেখা দিয়েছি। এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না। আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু আমরা ওই 31 দফায় আমরা দিয়েছি। এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে 21 সালে, আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রে আমরা কর্মসূচিতে বলে দিচ্ছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি। তারপর সমন্বিত ভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা 31 দফা কর্মসূচিটা দিয়েছি। এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ন, যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা, জিডিপির মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক হোল্ডার এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে। পাঠ্যপুস্তক নতুন পাঠ্যক্রম সাজাতে হবে, কারণ এরা তো চেতনার ট্যাবলেট গিলাইছে পাঠ্যপুস্তকে। কাজে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে একটা নির্মোহ ইতিহাস রচনা করতে হবে, সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে। একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠী, কিছুদিন আগে ডয়েচে ভেলেতে একটি রিপোর্ট হয়েছিল যে আমরা প্রায় 4,73,20,000 কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই। সংখ্যাটা 4,73,00,000। এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে, একটা প্রবাদ আছে যে আপনার আপনার আইডল ব্রেন ইজ ইভিল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই তরুণদেরকে যদি আমরা কাজে এনগেজ না করতে পারি, এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে, তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে। কারণ আমরা একেবারে যদি রাতারাতি ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি, আমরা একেবারেই সবাই চারিত্রিক ভাবে অনেস্ট হয়ে গেছি, আইডিওলজি মানে আইডিয়াল হয়ে গেছি, এইটি কিন্তু না। দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিক ভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারিনি। সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই বেকার তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশের যে ভালনারেবল ইকোনমি, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে, ইকোনমি আছে এসালম, বসুন্ধরা, সামিট গ্রুপ, ওরিয়ন, এরকমের ধরেন 20 থেকে 25টা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ কেউ এর মধ্যে। তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে, এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ, ব্যবসায়ীদেরকে কিভাবে কনফিডেন্স দেওয়া যায়, যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্সে না আনা যায় ইকোনমি স্ট্রাগল করা ডিফিকাল্ট হবে। সুতরাং এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, সরকারকে আমরা যতই সমর্থন দেয়, আমরা আন্দোলন থামাইলাম 1 মাস, তারপরে তোমার আন্দোলন তৈরি হবে, অনেক ধরনের আন্দোলন তৈরি হবে। এবং এই যে পতিত স্বৈরাচার, তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, টাকা দিয়ে এই টাকা দেশকে স্থিতিশীল করার কাজে ব্যবহার করবে। আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। কিন্তু ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে, প্রশাসনে বসে আছে, এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে, কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে। কাজেই সেই ক্ষেত্রে এই যে তরুণদের এই স্পিডকে ধরে রাখার জন্য যুব অধিকার পরিষদের একটা সুসংগঠিত সুশৃঙ্খল কাঠামো তারা কাজ করতে পারে অন্যান্য যুব সংগঠনগুলোকে নিয়ে। এবং আমাদের এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যারা গত 15 বছরে এই সরকারের হালুয়া রুটির ভাগ পেয়েছে, বেনিফিশিয়ারি ছিল, তারা অনেকে কিন্তু এখন ভোল পাল্টাইয়া বিপ্লবী হয়েছে। এই যে গত বছর, এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম, কোন কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না? কারা রাস্তায় ছিল আপনারা জানেন নাই? আমরা বলেছিলাম বিএনপি, জামাত, বাম, ডান এখন দেখার সুযোগ নাই, আসেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে রাজপথে নামি। কারা কারা লিপ সার্ভিস দিয়েছে, বাস্তবে নামে নাই, সেটা তো আপনারা দেখেছেন। এহসান মাহমুদ ভাই যেটা তিনি চাকরি হারিয়েছিলেন একটা কলাম লিখে, মাহবুব ভাই যে
এখন বাসুসের পরিচালক হয়েছেন, এরা উপযুক্ত লোক, এদের রুজিতে আঘাত করেছিল এদেরকে থামানোর জন্য। তাহলে এইরকম ভাবে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে অবশ্যই সরকার, পরবর্তী সরকারকেও মূল্যায়ন করতে হবে, তাদের শ্রমের ত্যাগের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। একই সাথে যারা তলে তলে দালালি করেছে, আপোষ করেছে, তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার কিংবা পরবর্তী কোনো নির্বাচন কোন জায়গায় যেন তারা স্টেক হোল্ডার নিশ্চিত না করতে পারে। আমরা জানি তারা দ্বিতীয় পর্যায় থেকে নির্বাচনের আগে নির্বাচনে যাওয়ার জন্য, প্রার্থী দেওয়ার জন্য, আন্দোলন না করার জন্য পয়সা পাতি নিয়েছেন, ডকুমেন্ট আছে। দ্বিতীয়বার চিফকে এখন জিজ্ঞেস করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন, সব বের হয়েছে। কাজে ওই দালালদেরকে আমাদের কিন্তু চিহ্নিত করে। এখন অনেকে বড় বড় কথা বলছেন, বাস্তব কথা। আজকে যেহেতু যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আলোচনা একটু লং হয়ে গেছে, আমি সর্বশেষ একটা কথা বলবো যে আমাদের এখানে যে ছাত্র যুবক ভাইটি মুজাহিদ, তার গুলিবিদ্ধ হয়েছিল, তার চিকিৎসা দেওয়াটা একটা সংকট ছিল আমাদের জন্য, যে কলিজার এখানে গুলি লেগেছিল। তার চিকিৎসা সম্পূর্ণ কোঅর্ডিনেট করেছিল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএসএমইউর অনেকদিন ধরে পদ বঞ্চিত ডাক্তার রফিক ভাই, এবং উনি মিনিমাম আমাদের রেফারেন্সে, আমি নাহিদ, আসিফ, ঢাকা সাকাফি যারাই আন্দোলন ছিল সবাইকে ফরহাদ আলীম ডোনার ভাই, খালেদের উপদেষ্টা এবং রফিক ভাই নাম্বার দিয়েছিলাম, কারণ মেডিকেল সাপোর্টটা ওনারা আমাদেরকে দিয়েছিল। এই যে ছাত্রদেরকে আমাদের যদি মেডিকেল সামলানো লাগতো, কয়েক কোটি টাকা লাগতো, এই টাকা আমরা কোথা থেকে দিতাম? তো এই যে আন্দোলনের কথা আমরা এই জন্য বলছি, এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে কত কন্ট্রিবিউশন, সে একজন ডাক্তার হয়ে শুধুমাত্র চিকিৎসা দেওয়ার কারণে এই লোকটাকে গ্রেপ্তার করে আমাদের সাথে রিমান্ডে নিয়ে গেছিল, রিমান্ডে ঝুলাইছে। এই ধরনের মানুষদেরকে এখন যদি আমি দেখতে চাই স্বাস্থ্য ব্যবস্থায়, যে এখন পর্যন্ত আহতদের একটা তালিকা হয়নি, নিহতদের একটা তালিকা হয়নি, স্বাস্থ্য ব্যবস্থায় ডিসি হিসেবে অ্যাপয়েন্টেড করেছে এই সরকারের একজন বেনিফিশিয়ারি, তার বিরুদ্ধে ডাক্তাররা আন্দোলন করেছে, এখন পর্যন্ত তাকে সরানো হয়নি। তো এই ফাঁসিবাদের দোসররা যদি উপদেষ্টাদের চারপাশে থাকে, মিনিস্ট্রিকে গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকে, তাহলে তো সরকার ডুবানোর জন্য এরাই যথেষ্ট। আশা করি উপদেষ্টা মহোদয়গণ তারা বাস্তবতা বুঝে প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবেন। আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে চাই, তার জন্য যত সময় লাগে। ধন্যবাদ।